আসসালামু আলাইকুম পোলাপান। দেখো আজকে হচ্ছে আমরা রিকভারি ক্লাসে আছি। আজকের ক্লাসে আমরা বেসিক থেকে কিচ্ছু বুঝবো না, জাস্ট জিতের নোটটা জাস্ট সলভ করে দিব, যে নোটের মধ্যে কি আছে এগুলো জাস্ট জানাবো, আর কিচ্ছু জানাবো না। তো বেসিক থেকে একদম বুঝবা না আর কি, মোটামুটি ঝলক থাকবে। দেখো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা 5টা জিনিস সম্পর্কে জানবো। এই জিনিসগুলো হচ্ছে একটু রিভাইজ দিবা, যে 5টা জিনিস কি। ল্যাবে হচ্ছে নিজের নিরাপত্তা সম্পর্কে জানবো, অর্থাৎ তুমি ল্যাবে কিভাবে নিজে নিরাপদ থাকবা এই সম্পর্কে জানবো। যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে জানবো, যে যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হয়, কি কি কাজে ব্যবহার করতে হয় এগুলো জানবো আর কি। আর যন্ত্রপাতি ব্যবহারের একটা লক্ষ্য হচ্ছে তাপ প্রদান, ভর পরিমাপ এবং হচ্ছে আয়তন পরিমাপ। আমরা কাজ সামগ্রী যেগুলা ব্যবহার করি সেগুলো হচ্ছে আয়তন পরিমাপ করি। কি পরিমাপ? আয়তন পরিমাপ। রাসায়নিক নিক্তি যে ব্যবহার করব এটা হচ্ছে ভর পরিমাপের জন্য। এখানে দুই ধরনের রাসায়নিক নিক্তি থাকে, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। মাথায় রাখো, একটা পলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। আমরা পলভঙ্গি ব্যালেন্স নিয়ে অনেকগুলো ম্যাথ করবো সামনে। আর লাস্টে হচ্ছে যেটা তাপ প্রদানের জন্য ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বুনসেন বার্নার। জিনিসটা কি? বুনসেন বার্নার। এগুলো নিয়ে আর কি বিস্তারিত সামনে দেখবো। এরপর টপিক আছে হচ্ছে ল্যাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, অর্থাৎ কিভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করি, কোথায় সংরক্ষণ করি, এই জিনিসগুলো। এবং সবশেষে দুইটা আছে হচ্ছে গুণগত বিশ্লেষণ এবং প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ তুমি চিকিৎসা কিভাবে নিবা, জাস্ট প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো হচ্ছে আর কি আমরা দিব এখানে। দেখো ল্যাবের নিজের নিরাপত্তা, কিভাবে হচ্ছে ল্যাবে নিজেকে নিরাপদ রাখতে পারি। তো ল্যাবে নিরাপদ রাখার জন্য অনেক কিছু পড়তে হয় আমাদেরকে, ভূতের মতো সাজতে হয়, ভূত সাজতে হয়। তো ভূত সাজার জন্য কয়েকটা কাহিনী আছে, যেমন ধরো মাথা থেকে একদম পা পর্যন্ত কয়েকটা জিনিস পড়তে হয়। তো মাথা প্রথমে আসে, মাথা আপাদমস্তকে প্রথম মাথা আসে। তো মাথায় আমরা পরি হচ্ছে টুপি বা ক্যাপ। আমার মতো টুপি না, এটা হচ্ছে আছে এক ধরনের টুপি ল্যাবের, হ্যাঁ দেখাবো সামনে। তো টুপি বা ক্যাপ পরবো। এরপরে আমরা হচ্ছে চোখে আসে, চোখের না, মাথার পরে তো চোখ আসে। তো চোখে পরবো হচ্ছে আমরা নিরাপদ চশমা, যেটাকে বলা হচ্ছে সেফটি গগলস। এই নিরাপদ চশমার কাজটা কি? যে উদায়ী পদার্থ যেগুলো হচ্ছে বাষ্পীভূত হয় পদার্থগুলা, এই পদার্থগুলো থেকে রক্ষা করা। যেমন উদায়ী পদার্থ কি কি হইতে পারে? সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন উদায়ী পদার্থ থাকতে পারে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এগুলো যখন আমরা ল্যাবে কাজ করি তখন হচ্ছে চোখে আসতে পারে, তো চোখে আসলে চোখের ক্ষতি হয়, এই জন্য হচ্ছে নিরাপদ চশমা বা গগলস ব্যবহার করি। এরপর দেখো মাথার পরে চোখ আসলো, চোখের পরে কোনটা আসে? মুখ আসে। তো মুখে কি ইউজ করি, নাকে কি ইউজ করি? মুখ এবং নাক দুইটার জন্য কি ইউজ করি? মাস্ক ইউজ করি। তো এই তো মাস্ক। তো এই মাস্কের কাজ হচ্ছে ক্ষতিকর গ্যাস যাতে নাকে প্রবেশ না করে, এই জন্য হচ্ছে আমরা মাস্ক ব্যবহার করি। আর ক্ষতিকর গ্যাসগুলো কি কি হইতে পারে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর NH3, সালফার ডাইঅক্সাইড, NO2। এটা জাস্ট রিভাইজ দিবা কি কি আছে। এবং অক্সিজেন, যখন অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করবো তখন হচ্ছে আমরা মাস্ক ব্যবহার না করলেও চলে, কারণ তো আমাদের মাস্ক দরকার, জীবন অনেক দরকার অক্সিজেন, তার জন্য আর কি মাস্ক ব্যবহার না করলেও চলবে। কিন্তু বিভিন্ন ক্ষতিকর গ্যাস নিয়ে যখন কাজ করবো তখন আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। এরপর একটা পয়েন্ট এটা জানিয়ে রাখবা, লেসাইন পরীক্ষায় বা লেসাইন বিক্রিয়ায় বিভিন্ন পদার্থ নিয়ে কাজ করার সময় মাস্ক পরতে হয়। এটা হচ্ছে এক ধরনের শনাক্তকরণ বিক্রিয়া, জৈব যৌগের শনাক্তকরণ বিক্রিয়া। তো এটা জাস্ট পড়ে নিবা। এরপর লেসাইন কি, এই তো লিখে রাখছে, জিত অনেক সুন্দর করে লিখে রাখছে, তোমরা পড়ে নিবা জিনিসগুলো। এরপর আছে হচ্ছে দেখো, যখন মাস্ক, মুখে মাস্ক চলে গেছে, মাস্কের পরে কি আসে দেখো তো? মাস্ক, টুপি, চোখ, নাক, নিচে আসে এপ্রন। আমরা তো দেখছি ডাক্তার বিজ্ঞানীরা যখন হচ্ছে কাজ করে, বিভিন্ন সময় সিনেমায় দেখা যায় বিজ্ঞানীরা, আমাদের মতো বিজ্ঞানীরা যখন কাজ করে তখন হচ্ছে এই এপ্রন পরে কাজ করে। এপ্রন পরার লক্ষ্যটা কি? এপ্রন পরার লক্ষ্য বা কাজ তিনটা, এটা ছন্দ দিয়ে মনে রাখবা। দাদাকে এপ্রন পরে দাদাকে সেই মানাইছে, অর্থাৎ দাদাকে দ্বারা বোঝাচ্ছে ড্রেস, সেইকে দ্বারা বোঝাচ্ছে স্কিন, মানাইছে দ্বারা বোঝাচ্ছে মেন্টাল। অর্থাৎ তিনটা কাজ হয়, একটা হচ্ছে পোশাক রক্ষা করা, তোমার যে নিজে পোশাক পরবা এই পোশাকটা রক্ষা করবে বিভিন্ন গ্যাস থেকে বা দ্রবণ থেকে। তারপর হচ্ছে দেহকে রক্ষা করে, এবং হচ্ছে মানসিক প্রস্তুতি, এই যে তুমি নিজে যে বিজ্ঞানী বুঝবা কিভাবে, মানসিক প্রস্তুতি তো লাগবে তোমার, যে তুমি ল্যাবে যাবা একটা প্রস্তুতির জন্য আর কি, এই অ্যাপ্রন গুলা পরে, বুঝছো? তারপর গ্লাভস, হাতের পালা আসে। এরপর অ্যাপ্রনের পরে আসে হচ্ছে হাতের পালা। তো হাতের পালা, এই গ্লাভস নিয়ে খুবই ইম্পর্টেন্ট, গ্লাভসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে, কিছু করার নেই, দুঃখের বিষয়। 3 স্টার দিয়ে দিলাম। তো গ্লাভসে কি কি পরবা? বিভিন্ন ধরনের গ্লাভস আছে বাজারে, অনেক গ্লাভস পাওয়া যায়। এর মধ্যে তোমাদের বই আছে 6টা গ্লাভস, এই 6টা গ্লাভস সম্পর্কে যা আছে সব পড়ে নিবা এই একটা ছকে। 6টা গ্লাভসের জিনিসটা কি? সন্ধ্যা দ্বারা মুখস্থ করবা। নাইরা, জিম, লেট্রিনে PVC নিয়ে প্রাণ দিল, একটু হাসতে পারো সমস্যা নাই, তবে মুখস্থ করে ফেলবা, বাসায় চিল্লা চিল্লা পড়বা, দেখো মুখস্থ হয়ে যাবে। নাইরাতে বোঝায় নাইট্রাল, জিমতে বোঝায় জিটেক্স, লেট্রিনে লেটেক্স, PVC-তে PVC, নিয়েতে নিউপ্রিন, প্রাণে হচ্ছে প্রাকৃতিক। এইগুলো হচ্ছে প্রত্যেকটা গ্লাভসের প্রকার ভেদে, বুঝতে পারছো? তো প্রকার ভেদ গুলো মুখস্থ করবা এবং কি কি তার কাজ, এই কাজগুলো মুখস্থ করবা। দেখো এই অধ্যায়ে পুরোটা মুখস্থের টাইপ। নাইট্রাল গ্লাভস কি উপাদান দ্বারা তৈরি?
এ কি আসলে বিদ্যুৎ প্রতিরোধী কিনা, মানে বৈদ্যুতিক শক থেকে প্রতিরোধ করে কিনা, এ কি আসলে পচে কিনা, আর এর দ্বারা কি অ্যালার্জি সমস্যা হয় কিনা, এগুলো সম্পর্কে মাথায় রাখবা। আর হচ্ছে ক্ষয়কারক পদার্থ হতে রক্ষা করতে পারে কিনা, এই সম্পর্কে মাথায় রাখবা। এখন যারা হচ্ছে পচনশীল, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব। যে জিনিসটা পচে যায় সেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। তো মাথায় রাখবো, যারা পচনশীল তারা কি পরিবেশ বান্ধব। আর ল্যাবরেটরিতে সবসময় পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করা হয়। তো কোনটা ব্যবহার করতে পারবো? দেখো তো নাইট্রাইল হচ্ছে পরিবেশ বান্ধব, টিক চিহ্ন দেওয়া আছে। তো একমাত্র পরিবেশ বান্ধব নাইট্রাইল হওয়ার জন্য এটা হচ্ছে আমরা ল্যাবে ব্যবহার করি। আর একটা বিশেষত জিটেক্স, এটা জানবা যে জ্বলন্ত দ্রব্য ব্যবহার সময় ব্যবহার করতে হয়। আর নিউট্রনের কাজটা একটু জেনে রাখবা, আর কিছু জানতে হবে না। এরপর আসে রাসায়নিক নিক্তি, হিসাব নিকাশের কাহিনী। অনেক হিসাব নিকাশ করতে হয় রাসায়নিক নিক্তিতে। দুই ধরনের রাসায়নিক নিক্তি আমরা জানি, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ আগে আদিম যুগের দাড়িপাল্লা দেখছিল না, দাড়িপাল্লার মতো, কিন্তু আসলে দাড়িপাল্লা না জিনিসটা। ডিজিটাল ব্যালেন্স, এটাকে হচ্ছে টপ লোডিং ব্যালেন্সও বলা হয়। 2 ডিজিটের এবং 4 ডিজিট দুই ধরনের ব্যালেন্স থাকতে পারে। 2 ডিজিট মানে কি? অর্থাৎ 2 ডিজিট মানে হচ্ছে যাদের দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মাপতে পারে। অর্থাৎ ধরো 0.002, দশমিকের পরে 2 ঘর মাপতে পারে। আবার আরেকজন আছে 0.00002, দশমিকের পরে 3 ঘর মাপতে পারে, 4 ঘর মাপতে পারে, সরি। দশমিক করে একটা ব্যালেন্স হচ্ছে 2 ঘর মাপে, আর একটা হচ্ছে 4 ঘর মাপে। যারা 2 ঘর মাপে তারা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, যারা 4 ঘর মাপে তারা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। এটা জাস্ট মাথায় রাখবা। অ্যানালগের মধ্যে যারা যারা আছে এর মধ্যে 2 প্রকার, একটা হচ্ছে পলভঙ্গি আর একটা হচ্ছে সার্টোরিয়াস। তো সার্টোরিয়াসের ব্যালেন্স আমাদের শিখতে হবে যে পলভঙ্গি ব্যালেন্সটা কি, সার্টোরিয়াস ব্যালেন্সটা কি। তো দেখো, এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচার, এটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্সের স্ট্রাকচার। এখান থেকে অনেক ম্যাথ করতে হবে। পলভঙ্গি ব্যালেন্সের আগে তোমার জিনিসটা বুঝো যে জিনিসটা কি কি থাকে। এইটাকে বলে হচ্ছে, এই জিনিসটাকে বলে হচ্ছে বিম। এটাকে বলে হচ্ছে বিম। একটা ডান পাল্লা থাকে আর একটা বাম পাল্লা থাকে। আর এইখানে থাকে একটা রাইডার বা আরোহী, যাকে বলা হয় রাইডার বা আরোহী। এটাকে ঘোরানো যায়, এদিকে ওদিকে ঘোরানো যায়। সেম সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য সেম কাহিনীটা থাকে, সেম জিনিসই থাকে। অর্থাৎ এখানে থাকে একটা রাইডার, এটাকে ঘোরা ফেরানো যায়। তো ধরো তুমি সবসময় তো সমতা থাকে না, একটা ডান পাল্লা বাম পাল্লা ভর তো সমান থাকবে না। তো তুমি কি করবা? ধরো এরকম সমান নাই, তুমি রাইডারকে যেখানে কম আছে ভর সেখানে বসাবা। জিনিসটা কি, ধরো রাইডার এখানে আছে, তো তুমি যেখানে কম আছে কম ভর সেইখানে রাইডারকে নিবা, দেখবা যে একসময় সমতাকরণ হয়ে যাবে। কথা বুঝছো? ক্লাসে এটা বিস্তারিত অনেক কিছু বুঝাইছি, কিন্তু তোমরা তো নাই, আসো নাই, যার জন্যই বুঝবা না। দেখো এখান থেকে এটা মাথায় রাখবা যে ব্যালেন্স, ব্যালেন্স মানে কি সুইং করা বা সমতা করা, পাল্লা সুইং করবে না। সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য কি হয় আর পলভঙ্গি ব্যালেন্সের জন্য কি হয় এটা জানতে হবে। এই পলভঙ্গি ব্যালেন্সের জন্য এই শূন্য দাগটা থাকে হচ্ছে একদম এক প্রান্তে, আর সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য শূন্য দাগটা থাকে হচ্ছে একদম মাঝে। কথা বুঝছো? আর বাম পাল্লায় সবসময় আমরা, এই যে বাম পাল্লা না বাম হাত, বাম পাল্লায় নিব হচ্ছে বস্তু, আর ডান পাল্লায় নিব হচ্ছে সবসময় বাটখারা, সবসময় বাটখারা। বাম পাল্লায় বস্তু, ডান পাল্লায় বাটখারা, বাম পাল্লায় বস্তু, ডান পাল্লায় বাটখারা। এবং এই যে রাইডারকে নড়ানো যায়, নড়ানোর ফলে কি হয়? সমতা বিধান হয়। জাস্ট এটুকু জানো যে রাইডারকে সরাইলে সমতা বিধান হয়, রাইডারকে সরাইলে সমতা বিধান হয়। ধরো তোমাকে এই যে কতগুলো দাগ থাকে, এই যে দাগ, এরকম দাগ আছে হচ্ছে তোমার 100টা পলভঙ্গি ব্যালেন্সে। আর সার্টোরিয়াস ব্যালেন্সে থাকে হচ্ছে মধ্যে থাকে 0 এবং আশেপাশে থাকে 50টা। এটা একটু মাথায় রাখবা। আশেপাশে সার্টোরিয়াসের জন্য 50টা, আর হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের জন্য মোট হচ্ছে 100টা, এবং এক প্রান্তে থাকে 0। দেখো রাইডার ধ্রুবকটা কি? তুমি রাইডারকে যদি এক ঘর সরাও তাহলে ভরে কিছু পরিবর্তন হয়, অর্থাৎ ভর কমে যায়, বাইরে যায়। ধরো তুমি রাইডারকে সরাইতেছো, তাহলে এইদিকে ভর তো বাইরে যাবে, এই ভরটা হচ্ছে খুবই ক্ষুদ্র। তুমি যেদিকে সরাবা সেদিকে ভর বাইরে যাবে, অর্থাৎ ভর যে বাড়লো, ভরের তো পরিবর্তন হলো। এই পরিবর্তন যতটুকু হয় প্রতি ঘরে, এটাকে বলা হচ্ছে রাইডার ধ্রুবক। এটা তো সংজ্ঞাটা জানো, বের করতে হবে এগুলো আমাদের সূত্র দিয়ে। তো দেখো আরো কিছু আছে, যে আমরা বস্তুর ভর কিভাবে নির্ণয় করি। দেখো সূত্র আছে। বস্তুর প্রকৃত ভর নির্ণয় সূত্র হচ্ছে ডান পাল্লার ভর প্লাস বা মাইনাস রাইডার ধ্রুবক কিন্তু সমতা বিধানের দাগ সংখ্যা। এটা মাথায় রাখতে হবে মাস্ট। এই সূত্র মুখস্থ না করে এটা দেখো না ভিডিও। তো বস্তুর প্রকৃত ভর আমরা কিভাবে নির্ণয় করবো? ডান পাল্লার ভর অথবা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা, এটা বলে দেবো কখন হবে। রাইডার ধ্রুবক এক প্রান্তে যদি থাকে, ধরো রাইডারটা এক প্রান্তে আছে, অর্থাৎ এক প্রান্তে কার জন্য থাকে? পলভঙ্গির জন্য না? শুধুমাত্র শূন্য দাগ, এই দেখো শূন্য দাগটা দেখাই, শূন্য দাগ এক প্রান্তে কার থাকে? শুধুমাত্র পলভঙ্গির জন্য। আর শূন্য দাগ মাঝে থাকে হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্সের জন্য। যখন শূন্য দাগটা থাকবে হচ্ছে এক প্রান্তে, রাইডারটা, এটা ভুল লেখছে সে, রাইডার যদি এক প্রান্তে থাকে তাহলে হচ্ছে রাইডার ধ্রুবকের সূত্র হচ্ছে এটা 2 ইন্টু রাইডারের ভর ইন্টু সর্বোচ্চ দাগ সংখ্যা, মুখস্থ করবা। আর
যদি এক প্রান্তে না থেকে মাঝে থাকে তাহলে হচ্ছে রাইডার ধ্রুবকের সূত্র হচ্ছে উপরে হচ্ছে রাইডারের ভর, নিচে হচ্ছে সর্বোচ্চ দাগ সংখ্যা। একটা সর্বোচ্চ আর একটা মোট দাগ সংখ্যা সেম না দুইটা। সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ কত, 10 আর 20 এর মধ্যে সর্বোচ্চ কত, 20। তো এরকম সর্বোচ্চ যত নাম্বার, এটা হচ্ছে রাইডার ধ্রুবকের সূত্র যখন মাঝে থাকবে। দেখো এই নোটটা খুবই ইম্পর্টেন্ট, বাট খারাপ দিকে রাইডার সরাইলে প্লাস চিহ্ন। এখন প্লাস বা মাইনাস কখন হবে? শুধুমাত্র শার্টওয়েজ ব্যালেন্সের জন্য প্লাস বা মাইনাস হতে পারে। এখন প্লাস নাকি মাইনাস কখন হবে? যখন দেখবা বাট খারা যেদিকে আছে, মানে বাট খারা তো বুঝোই, ছোট ছোট জিনিস যে মুদি দোকানে পাওয়া যায় আর কি, রাখার পর এটা সমতা বিধান হয়। তো বাট খারা যেদিকে আছে সেদিকে যদি রাইডার সরাও, ধরো এইদিকে বাট খারা আছে, এদিকে বাট খারা, তো তোমার রাইডার আছে এক প্রান্তে, তুমি যদি বাট খারা, এই বাট খারার দিকে যদি রাইডারকে সরাও, বাট খারা দিকে সরাও, আর যদি সমতা বিধান হয় তাহলে হচ্ছে চিহ্ন প্লাস। আর যদি বস্তুর দিকে সরাও, যদি বস্তু কোন দিকে, ধরো এদিকে বস্তুর দিকে যদি সরাও তাহলে হচ্ছে মাইনাস। এটা মাথায় রেখো, কখন প্লাস কখন মাইনাস। এই তো বামে রাসায়নিক দ্রব্য, ডানে হচ্ছে বাটখারা, এটা মুখস্থ করবা। এখানে কয়েকটা ম্যাথ আছে, ম্যাথ গুলা দেখে নিবা। দেখো একটা বড় একটা ম্যাথ বুঝাই দেই, তাহলে আশা করি বুঝে যাবা। বড় একটা ম্যাথ বুঝাই দেই, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। দেখো একটি ব্যালেন্সের মাধ্যমে H2C2O4 এর নমুনা ভর পরিমাপের জন্য ডান পাল্লায় এত 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 গ্রাম দিছে, ভালো কথা। তো ভরের বাটখারা রাখা হলো, রাইডার সরিয়ে 25 নম্বর দাগে রাখা হয়েছে। রাইডারকে সরায় 25 নম্বর দাগে যদি রাখে তাহলে সমতা বিধান হয়। এখন বলছে রাইডারের ভর 5 মিলিগ্রাম এবং বিমের দাগ সংখ্যা 50, যার সর্ববামে শূন্য রয়েছে, নমুনা ভর কত? আচ্ছা, সর্ববামে শূন্য মানে কি এক প্রান্তে কিনা বলতো? অবশ্যই এক প্রান্তে। সর্ববামে শূন্য মানে কি এক প্রান্তে আছে, অর্থাৎ শূন্য এইখানে আছে, অর্থাৎ এক প্রান্তে। এটা এটা বলছে তারা যে এক প্রান্তে যখন আছে, বিমের দাগ সংখ্যা হচ্ছে 50। এই যে বিমে যে দাগ আছিল এরকম আছে কয়টা, 50টা, অর্থাৎ সর্বোচ্চ দাগ সংখ্যা কত, 50 হবে। এবং এক প্রান্তে আছে শূন্য, এক প্রান্তে শূন্য আছে, তাহলে এটা কি কোন ব্যালেন্স? এক প্রান্তে যখন থাকে সেটা কি কোন ব্যালেন্স? অবশ্যই পলভঙ্গি ব্যালেন্স। তো পলভঙ্গি ব্যালেন্সের জন্য সূত্র কি? নমুনা ভর সূত্র সেম, প্রত্যেকটা বাটখারা যোগ করবা। এই যে বাটখারা যোগ করছো, মানে ডান পাল্লা যতগুলা ভর আছে সবগুলো যোগ করবা। যোগ করার পর আমাদের তো রাইডার ধ্রুবক বের করতে হবে। রাইডার ধ্রুবকের সূত্র কি? 2 ইনটু রাইডারের ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা। এই দাগ সংখ্যা ওই দাগ সংখ্যা না, এই দাগ সংখ্যা হচ্ছে মোট দাগ সংখ্যা, সর্বোচ্চ দাগ সংখ্যা। সর্বোচ্চ কত দাগ সংখ্যা? এবং 50। এই তো 50 হিসাব করে রাইডার ধ্রুবক বের করবা, এরপর নমুনা ভরটা বের করবা। এই যে বাটখারা যতগুলো রাখছিল সবগুলো যোগ করার পর আসছে কত? 27.66 গ্রাম। এটা লিখলা এবং সব সময় এটাতে প্লাস লিখবা। পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্লাস, কিন্তু শার্টওয়েজ ব্যালেন্স হলে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তো আরসির মানটা বের করে ফেলছি সমতা বিধানের পর দাগ সংখ্যা। রাইডার সরাইছিল যে তুমি, সরানোর পরে তো সমতা বিধান হয়েছে। কত ঘর সরাইছিলা? 25 ঘর সরানোর পর হচ্ছে দাগ সংখ্যা সমতা বিধান হয়েছে। তাহলে এই 25 ঘরের এই 25 মানটাই হচ্ছে তোমার সমতা বিধানের দাগ সংখ্যা। তুমি বসাও, একটা উত্তর পাই যাবে। এরপর হচ্ছে শার্টওয়েজ এর একটা আছে, দেখো শার্টওয়েজ ডান পেনে বস্তু রাখা। কোথায় বস্তু রাখা? দেখো তো ডান পেনে রাখা, এবং বাম দিকের পেনে এতগুলা বাটখারা রাখা। ভালো কথা। আরো কি করছে? আরো হইবে রাইডার যে কোনো কিছুকে বাম দিকে বড় 2 ঘরের পর, বাম দিকে বড় 2 ঘর, ছোট এক ঘর যদি সরায় তাহলে শলাকা সমান দূরত্বে সুইং করে। সমান দূরত্বে সুইং করা কি সমাধান, সমতা বিধান হয়েছে। হ্যাঁ, আর রাইডার ধ্রুবকের মান দিয়ে দিছে। এই মেথড দেওয়ার কারণ ছিল যে প্লাস হবে না মাইনাস হবে এটা আমাদের বুঝতে হবে। দেখো বড় 2 ঘর মানে কি? প্রতি এক বড় ঘর হচ্ছে 10 করে, আর 2 ঘর তাহলে বড় যদি হয় তাহলে কত হবে? 20 হবে। আর 20 যাওয়ার পর হচ্ছে ছোট এক ঘর, তাহলে কত হইলো মোট? অবশ্যই 21 হইলো। দেখো জিনিসটা, বড় 2 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম যা 20টা বড় 2 ঘর আছে। বড় 2 ঘর, বড় 2 ঘর যাওয়ার পরে একটা ছোট ঘর আসছে। এই যে ছোট ঘর, ছোট বলে ছোট ঘর গুলো থাকে। তাহলে মোট কত হলো? বড় 2 ঘরের জন্য হচ্ছে 20 করে, আর ছোট এক ঘরের জন্য হচ্ছে 1 করে। এই হলো 21 ঘর। অর্থাৎ রাইডারকে যখন 21 ঘর সরানো হয়েছে, 21 ঘর সরানোর পরে হচ্ছে সমতা বিধান হয়ে গেছে। চলো দেখি এখন প্লাস হবে কিনা মাইনাস হবে এটা আমাদের বুঝতে হবে। দেখো জিনিসটা, এই তো আমাদের ডান পেনে বস্তু রাখছে, ডান পেনে বস্তু, আর বাম পেনে রাখছে হচ্ছে বাটখারা। যখন এখন আমাদের আরো ওইকে বাম দিকে সরাইছে, কার দিকে সরাইছে বলতো? বাম দিকে সরানো হয়েছে। এই তো বাম দিকে, আর ওইকে বাম দিকে সরানো হলে, অর্থাৎ বাম দিকে সরাইছে। বাম দিকে বস্তুর দিকটা বাটখারার দিক, এই বুঝো। ডান পেনে বস্তু রাখা আর হচ্ছে বাম পেনে বাটখারা রাখা। তাহলে বাম দিক তুমি সরাইছো, বস্তুর দিকে সরাইছো। বাম কোনটা? এই ধরো বাটখারা এখানে বাম। বাম দিকে যখন সরাইছো এটা হচ্ছে বাম বাটখারার দিকে সরাইছো। এবং আমি নোটে লিখে দিছিলাম যে বাটখারার দিকে যদি রাইডার সরাও তাহলে হচ্ছে প্লাস। তুমি কোথায় সরাইছো? বাটখারার দিকে সরাইছো। বাটখারার দিকে যদি সরাও তাহলে হবে কি এখানে সূত্রে প্লাস। এই তো প্লাস।
এবং রাইডার ধ্রুবকের মান তারা দিয়েছে, এবং 21 হচ্ছে ওই তো রাইডার যে যতটুকু সরানোর পরে হচ্ছে সমতা বিধান হয়েছে, এই মানটা হচ্ছে 21 ঘর। আর বাকি হচ্ছে এটা তো যোগফল জানোই, এটা হচ্ছে বাটখারা যোগফল, যতগুলো বাটখারা দিবে ততগুলো যোগফল ইনটু হচ্ছে রাইডার ধ্রুবক ইনটু হচ্ছে সমতাকরণের পর দাগ সংখ্যা। আশা করি বুঝছো, ম্যাথ গুলো দেখে নিও, এগুলো বাড়ি কাজ দেওয়া হয়েছিল। আচ্ছা, লেবে তাপের ব্যবহার, তুমি লেবে কিভাবে তাপ দিবা, আমাদের অনেক সময় তাপ দিতে হয় লেবে, এটা হচ্ছে 3 নাম্বার লেকচার ছিল, লেবে আমরা কিভাবে তাপ দিতাম এই সম্পর্কে লেকচার ছিল আর কি। দেখো, লেবে তাপ দিয়ে হচ্ছে আমরা দুই ভাবে, একটা হচ্ছে বুনসেন বার্নারের মাধ্যমে, বুনসেন বার্নার যখন বেশি তাপের প্রয়োজন হয়, আবার কম তাপের প্রয়োজন হলে হচ্ছে আমরা স্পিরিট ল্যাম্প ব্যবহার করি। তো এই জিনিসগুলো পড়ে নিবা, দুইটা শিখা পাওয়া যায় বুনসেন বার্নারে, উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা, এটাকে বলা হচ্ছে বুনসেন বার্নার। এই বুনসেন বার্নার থেকে এটা হচ্ছে বেস বা ধাতব পাদমূল, আর এই জিনিসটা হচ্ছে খালি থাকে, এটাকে ঘোরানো যায়, এটা বন্ধ করা যায় আবার খোলা রাখাও যায়। এটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র, এইখান থেকে কি প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করে। তুমি যদি এটাকে বন্ধ করে দাও অক্সিজেন প্রবেশ করবে না, আর তুমি যদি এটাকে খোলা রাখো অক্সিজেন প্রবেশ করবে। তো এটা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক ছিদ্র। আর এইটাকে হচ্ছে বার্নার টিউব, এখানে হচ্ছে জ্বালানির দহন ঘটে, এটাকে বলা হচ্ছে বার্নার টিউব। আর এইখানে হচ্ছে আমরা শিখা পাই, আগুন পাই, আগুন পাই হচ্ছে এখানে। তো শিখা দুই প্রকার আছে, এগুলো জেনে নিবা, উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা, এই ব্যবহারগুলো জেনে নিবা। এরপর হচ্ছে ছিদ্র বন্ধ করলে কি হয়, অক্সিজেন প্রবেশ করে না, আর ছিদ্র খোলা রাখলে তো অবশ্যই অক্সিজেন প্রবেশ করবে। তো দুই ধরনের দুই কাহিনী হয়, এটা পড়ে নিবা। এরপর হচ্ছে যেটা হচ্ছে স্পিরিট ল্যাম্প, স্পিরিট ল্যাম্প দেখছো ধূপবাতির মতো দেখতে, সেম জিনিসই, একটা উজ্জ্বল শিখা হবে আর একটা অনুজ্জ্বল শিখা হবে। তো উজ্জ্বল শিখার জন্য 3টা মন্ডল পাওয়া যায়, আগুনের শিখা পাবা 3টা তুমি, আর অনুজ্জ্বল শিখার জন্য পাবা হচ্ছে মাত্র 2টা, আগুনের শিখা 2টা মন্ডল। ভিতরের শিখাকে বলা হচ্ছে, ভিতরের শিখা, যে ভিতরে একটা শিখা থাকে না, এই ভিতরের শিখা বলা হচ্ছে অন্তস্থ বিজারণ মন্ডল, আর বাইরে যে শিখাটা দেখি সেটাকে বলছে বহিস্থ জারণ মন্ডল, এবং ভিতরে যে মাঝখানে যে শিখা সেটাকে বলছে কেন্দ্রীয় মন্ডল। এগুলো জাস্ট জানিয়ে নিবা, কোথায় কি জমা হয় সবকিছু জানিয়ে নিবা। আচ্ছা, জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় এখানে, অবশ্যই কিছু একটু ব্যবহার করা হয়, এটা হচ্ছে কাপড়ের সলতে, এখানে হচ্ছে আগুন ধরায় দেয়, আর এটা হচ্ছে বেস মানে ভিত্তি যার উপর দাঁড়ায় থাকে। জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। প্রথম ধাপে কি করা হয়, 95.6% অ্যালকোহলের সাথে বা ইথানলের সাথে 4.4% পানি মিশিয়ে রেকটিফাইড স্পিরিট করা হয়। এটা হচ্ছে পানযোগ্য, তুমি চাইলে খাই লাইতে পারবা, মদ গামজা টামজা এগুলা খাওয়ার দরকার নাই তোমার। হ্যাঁ, তো এই গামজাকে মদকে হচ্ছে তোমার রেকটিফাইড স্পিরিটকে পানযোগ্য থেকে বিষাক্ত বানানোর জন্য এড করা হয়েছে মিথানল, তারপর উৎপন্ন হয়ে যাচ্ছে মিথিলেটেড স্পিরিট, যেটা পানযোগ্য নাই, বিষাক্ত, এখন তো মানুষ এটা খাইতে পারবে না, এটাই হচ্ছে আমরা জ্বালানি হিসেবে এখানে ব্যবহার করি। বুঝতে পারছো, স্টেপটা জানিয়ে রাখবা। লেবে তাপ দেওয়ার কৌশল, বিভিন্ন জায়গায় তাপ দিতে হয়, বিভিন্ন ভাবে তাপ দিতে হয়, সবাইকে সেম ভাবে তাপ দিতে হয় না। তো টেস্ট ম্যাচের বিকালে গুলগুলি ভাই পানির বাটি নিয়ে খেললো, এখান থেকে কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে তাপ দেওয়ার কৌশলগুলো দেখানো হয়েছে। কোথায় কোথায় তাপ দিবা তুমি, টেস্ট মানে কি, টেস্ট টিউবে আলাদাভাবে তাপ দিতে হয়, বিকারোকনিক্যাল ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, ওয়াটার বাথ, পার্সেলিন বাটি, তারপর নিরোধক, এগুলো হচ্ছে আলাদা আলাদা সবকিছুতে তাপ দিতে হয়। দেখো জিনিসগুলো, টেস্ট টিউবে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, টেস্ট টিউবটা অ্যাঙ্গেলে ধরে তারপর তাপ দিবা। তারপর বিকারোকনিক্যাল ফ্লাস্ক হচ্ছে তার জালি ত্রিপদি স্ট্যান্ডের উপরে রেখে তাপ দিবা। এবার গোলতলি ফ্লাস্ক, গোলগুলি ফ্লাস্ক, এই গোলতলি ফ্লাস্কে হচ্ছে ওয়াটার বাথে রাখবা, ওয়াটার বাথ হচ্ছে পানির গরম পানির উপরে রেখে তুমি তাপ দিবা। এটা হচ্ছে শিখাবিহীন পদ্ধতি, কোনো আগুন টাগুন থাকবে না, আর এর নিচে হচ্ছে আগুন থাকে, বিকার যখন রাখবা তার জালির উপরে তখন আগুন থাকে, যেন সুষমভাবে বিকারের প্রত্যেকটা গায়ে যেন তাপ থাকে, এই জন্য হচ্ছে বিকারে এটা তাপ দিতে হয় আর কি, বুনসেন বার্নারের সাহায্যে। হ্যাঁ, এটা নিচে বুনসেন বার্নার থাকে। বলতে ফার্স্ট জিনিসটা বুঝছো, এখন তো ডিজিটাল পদ্ধতি, এত পানি টানি গরম করতে হয় না, হিটিং মেন্টালে আমরা হচ্ছে তাপ দিই ডিজিটাল পদ্ধতিতে। এই অধ্যায়টা পুরোটাই বাংলা, শুধু বাংলা পড়তে হবে। ওয়াটার বাথ একটু আগে বলা হয় যে এই জিনিসটা হচ্ছে ওয়াটার বাথ, শিখাবিহীন পদ্ধতি। এরপর আসো পোর্সেলিন বাটি, পোর্সেলিন বাটি হচ্ছে এটা একটা তাপ শিখাবিহীন পদ্ধতি। এই বাটিতে যদি তাপ দেয় তাহলে যে কোনো একটা ভেজা যদি কোনো দ্রব্য থাকে সেটা হচ্ছে পোর্সেলিন বাটিতে শুষ্ক করার কাজে ব্যবহৃত হয়, এই শুষ্ক করার কাজে ব্যবহৃত হয়। এবং নিরোধক, ছোটবেলায় পড়াইছিলাম নিরোধকের ক্ষেত্রে, যে নিরোধক জিনিসটা কি, যে সকল পদার্থ রাসায়নিক দ্রব্য থেকে পানি বের করে নেয়, এই দ্রব্যগুলো কি করে পানি বের করে নেয়, এই দ্রব্যগুলো মাথায় রাখবা, H2SO4, পটাশিয়াম বাইসালফেট, P2O5, অ্যালুমিনা, AlCl3, এরা কি করে, শিখা ছাড়া শুষ্ক করে ফেলে। কথা বুঝছো, শিখা অর্থাৎ আগুন ধরে না, তুমি জাস্ট রাখবা, এদেরকে রাখলেই এরা হচ্ছে তোমার নিরোধক হিসেবে কাজ করে পানি বের করে নেবে, শুষ্ক করে ফেলবে, শুকনো করে ফেলবে। এরপরে গুণগত বিশ্লেষণের কিছু কথাবার্তা আছে। গুণগত বিশ্লেষণে একটা ছক দিছিলাম, অনেক বড় ছক, এই ছকটা পড়ে নিবা। মাইক্রো বিশ্লেষণ,
তারপর হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ, তারপর হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ, এগুলা সবগুলা ঠাড়া বাড়া মুখস্থ করবো, কোনো কথা নাই। এটাও সেম, কে দূষণ ঘটায়, কে দূষণ কম ঘটায়, এটা উপরে নিবা। এরপর লাস্ট চ্যাপ্টার, লাস্ট আর কি ছিল না, এটা 5 নাম্বার লেকচার হচ্ছে অনলাইনে নিছিলাম, অনলাইন ক্লাস ইউটিউব থেকে দেখে নিবা। এবং লাস্ট লেকচারে পড়াইছিলাম হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এত কিছু পড়াবো না এখন, জাস্ট দেখাই দিব যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যারা বিশুদ্ধ, আর যারা বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে না, এরা হচ্ছে নিক্তি ক্ষয় করে না, মানে রাসায়নিক নিক্তি তো ধাতুর তৈরি, এই ধাতুটাকে ক্ষয় করবে না সে তারা। এগুলো উদাহরণটা মাথায় রাখবে, আর কিছু পড়তে হবে না, তোমাদের যেহেতু মিস করছো দরকার নাই কিছু পড়ার। উদাহরণটা কি, যাদের সাথে সি আছে, শর্টকাটে যাদের সাথে সি আছে তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, বাকিরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, শুধুমাত্র ঘাড়তেরা HCl ছাড়া। ঘাড়তেরা আমি লিখি নাই, ওরা লিখছে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম থায়োসালফেট, সরি Na2CO4, তারপর হচ্ছে H2CO4, NaCl, দেখো সব জায়গায় সি আছে। যখন সি থাকবে তখন হচ্ছে এরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যখন সি থাকবে না, শুধুমাত্র HCl ছাড়া বাকি সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলো মাথায় রেখো। আর হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক দ্রব্যের জন্য ঝুঁকিগুলা কি, যেমন ইথানল, বেনজিন, টলুইন, এদের ঝুঁকিগুলা কি, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে দাহ্য, মানে আগুন জ্বালাতে সাহায্য করে এবং হচ্ছে ক্ষতিকর, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে লাস্ট এটা আছে এদের ব্যবহারটা দেখো, যত কিছু আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার এবং অ্যাসিড, এরা কি করে, ক্ষয় করে। তো বুঝছো কি ক্ষয় করে, হাতে তোমার যদি লাগে যে কোনো সময় কনসেন্ট্রেটেড গাঢ় গুলা, এগুলো হচ্ছে হাত ক্ষয় করে ফেলো তোমার। আর তারপর হচ্ছে ক্লোরোফর্ম, এসিটোনাইট্রাইল, তারপর ক্লোরোফেনল, নাইট্রোএনিলিন, এগুলো আমার মাথায় রাখবা, এগুলো হচ্ছে দাহ্য এবং বিষাক্ত। আচ্ছা, পরিবেশের উপর কি ক্ষতি করে, এরকম বেনজিন এবং জাইলিন, এই দেখো জাইলিন, বেনজিনের চিত্র আলাদা, জাইলিনের চিত্র আলাদা, দেখো CH3 দুইটা আছে, CH3 মূলক, এবং আরেকটা আছে মেসিটাইলিন, এটা দেখাই দিয়েছিলাম এমনি। এদের বিকল্প কিছু দ্রব্য ব্যবহার করতে হয়, এটা হচ্ছে পরিবেশে ক্ষতি করে, এদের পরিবর্তে কিছু দ্রব্য ব্যবহার করতে হয়। যেমন এদের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে টলুইনকে, আবার ক্লোরোফর্ম, CCl4, এদের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে আমরা হেক্সেন। এখন দেখো, যে কোনো কিছু 2 নাম্বার ভালো না, হ্যাঁ, যখন বিউটানল 2, যেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, 2 নাম্বার ব্যবহার না করে ব্যবহার করবো 1 নাম্বারটা, বিউটানল 1 ব্যবহার করবো। এরপর আছে লাস্ট, দেখো লেড ক্রোমেট, এর পরিবর্তে ব্যবহার করে হচ্ছে আমরা পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম ধাতু হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, ব্যবহার করবো হচ্ছে ক্যালসিয়াম ধাতু। এবং H2S, এটা ক্ষতিকর, ব্যবহার করবো হচ্ছে থায়োএসিটামাইড, এটা ব্যবহার করবো। এরপর আর কিছু আছে নাই। এই ছিল ক্লাসগুলো দেখে নিবা শর্টকাটে যতটুকু পারো, হ্যাঁ। আর নোটগুলা করবা অবশ্যই, করার পর হচ্ছে আমার দেখাবা, আমি আরো বুঝাই দিব। খোদা হাফেজ।